সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাতে যাচ্ছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা ছোট গল্প বাজি এর প্রথম পর্ব আজ পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প বা উপন্যাস আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। দিবানাথ ছিলেন আমার স্বামী। ছিলেন বলাটা বোধহয় ঠিক হলো না। ছিলেন শব্দটি বড় বেশি নেতিবাচক। এর মধ্যে বড় বেশি নেই নেই গন্ধ। এমনও হতে পারে দিবানাথ হয়তো এখনও বেঁচে আছেন। অবশ্য তার মারা যাওয়াও কিছু বিচিত্র নয়। আমি তার বাঁচা মরার সঠিক সংবাদ জানি না। আমার সঙ্গে দিবানাথের বিয়ে হয় আজ থেকে 43 বছর আগে। দিনটার তেমন কোনো বিশেষত্ব ছিল না, শুধু মনে আছে অঘ্রাণের সেই দিনটিতে সকালের দিকটায় খানিকটা বৃষ্টি হয়েছিল। কাক ভোরে যখন আমাকে দধিমঙ্গলের জন্য ডেকে তোলা হলো, তখন কে যেন বোধহয় আমার কোনো মাসি টাসি হবে বলেছিল। এই অঘ্রাণে হঠাৎ মেয়ে গেল কোত্থেকে? তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি থেমে গিয়েছিল একদম। কাজে কর্মে সেদিন কোনো বিঘ্নই ঘটেনি। কিন্তু আমার মনে যে মেঘ ছিল সেটি সরল না। কারণ একটাই, এই বিয়েতে আমার একটুও মত ছিল না। বিষয়টা তবে একটু বিশদ করে বলা যাক। আমার বিয়ে ঠিক হয় আমি গ্র্যাজুয়েট হওয়ার পরই। বিবাহ, স্বামী, প্রেম ইত্যাদি সম্পর্কে ততদিনে আমার একটা নিজস্ব কল্পজগৎ গড়ে উঠেছে। আমার কল্পনার স্বামী হবেন ফরাসি ধরনের দুরন্ত প্রেমিক। তার রূপটি হবে গ্রিক দেবতার মতো, অথচ তার বুকের মধ্যে থাকবে এক নিখাদ বাঙালি হৃদয়। রুচি, সংস্কৃতি, রসিকতাবোধ সব মিলিয়ে একটা দারুণ কিছু, যেমনটি আগে কখনো কেউ দেখেনি। দিবানাথের ছবি আমাকে দেখতে দেয়া হয়েছিল। সেটি দেখা মাত্র আমার স্বপ্ন চৌচির হয়ে যায়। ও মা, এ যে এক গাঁটটা গোট্টা কেজো মানুষ, এক্কেবারে রসকসহীন দোকানদার চেহারা। তার উপর কানে এলো লোকটির লেখাপড়াও বেশি দূর নয়। স্কুলের গণ্ডি পেরোনোর পরই মন দিয়েছিল পৈতৃক ব্যবসায়। বয়সেও তিনি আমার থেকে অন্তত 12 বছরের বড়। তখনকার দিনে বিয়ের ব্যাপারে মেয়েদের মতামত জানানোর রেওয়াজ ছিল না। তবে আমাদের বাড়ির আবহাওয়াটি ছিল অন্যরকম, অনেকটাই খোলামেলা। বাবা শিক্ষকতা করতেন। আমার লেখাপড়ায় তাঁর ছিল দারুণ উৎসাহ। গল্প লেখার একটা ভুতুড়ে শখ ছিল আমার, সেটারও তিনি খুব তারিফ করতেন। আমার স্বাধীন চলাফেরাতেও বাধা সৃষ্টি করেননি কখনো। বাবা মানুষটি ছিলেন ভারী আমোদে ধরনের, শক্তপোক্ত নয়, একটু ঢিলা ঢালা স্বভাবের লোক। পড়াশুনো ছাড়া বাকি সময়টা তাঁর কাটত গান বাজনায়। কোথায় ফৈয়াজ খাঁ আসবেন, কোথায় আলাউদ্দিন খাঁ বাজনা বাজাবেন, কোথায় সারাফত হোসেন খাঁর গান হবে, এই ছিল তার ধ্যান জ্ঞান। নিজেও বাজাতেন এসরাজ। আমি তাকে একটুও ভয় পেতাম না। দিবানাথে ছবি দেখার পর তাকে বলতে পেরেছিলাম, বাবা, আমি কি তোমার খুব বোঝা হয়ে গেছি? মনে আছে সেই সন্ধ্যায় বাবা গুনগুন করে একটা বন্দেশ ভাঁজছিলেন।
গরি সুরত মন ভাইয়ে হারে মোরে। থমকে গিয়ে বললেন, কেন রে, কি হলো? আমি এমএটা পড়ব ভাবছিলাম। বাবাকে মুহূর্তের জন্য চিন্তিত দেখালো। বিয়ে তো আজ হোক কাল হোক করতেই হবে রে। তা বলে এক্ষুনি? এত ভালো ঘর, দেনা পাওনা নেই, ছেলেটার তোকে এত পছন্দ, এসব কি বারবার পাবো? পূর্ব ঘটনাটা আমি জানি। আমারই এক পিস্তুত দিদির বিয়েতে দিবানাথ নাকি দেখেছিলেন আমাকে, দেখেই মুগ্ধ। পরদিন সম্বন্ধ নিয়ে তাদের বাড়ির লোক হাজির। কুটোটি দিতে হবে না, শাঁখা সিঁদুর দিয়ে মেয়ে নিয়ে যাবে। আমি ঠোঁট ফুলিয়ে বাবাকে বললাম, বারে, আমার বুঝি একটা পছন্দ অপছন্দ নেই? এতক্ষণে বাবার মুখে হাসি ফুটেছে। দিবানাথ খারাপ কি? ওদের অবস্থা এখন পড়তি, তাও তো আমাদের থেকে অনেক ভালো। কলকাতায় অত বড় একটা বাড়ি, ছেলেটা খুব পরিশ্রমী, ব্যবসা ভালো চালাচ্ছে। বাড়িতে শাশুড়ি নেই, দেওর ননদ নেই, শ্বশুর অথর্ব। তুই তো রানী হয়ে থাকবি রে। লজ্জার মাথাকে বলেই ফেললাম, তুমি চেহারাটা দেখেছো বাবা, লেখাপড়াও শেখেনি। ছি খুকি, মানুষের রূপ নিয়ে কখনো সমালোচনা করতে নেই। সৌন্দর্য চামড়ায় থাকে না, থাকে অন্তরে। আর লেখাপড়ার কথা যদি বলো, সে যা ব্যবসা করছে, তাতে বিএ এমএ পাশ করে তার কি এমন মুখ্য লাভ হতো? ডিগ্রির মাপকাঠিতে শিক্ষাকে মাপতে যাওয়া সবসময় ঠিক নয়। বাবার আকস্মিক রূঢ়তায় আমি স্তব্ধ। এ যেন আমার নিত্যদিনের বাবা নয়, এক অচেনা মানুষ। পরে জেনেছি এই বিয়ে নিয়ে বাবারও প্রথমটা খুঁতখুঁতুনি ছিল, কিন্তু মা ঠাকুমার চাপে তার আপত্তির ধোপে টেকেনি। হয়তো নিজের ওপর ক্ষোভটাই ফেটে পড়েছিল আমার ওপর। কে জানে, বাবাদের থেকে মায়েরাই মেয়েদের বিদায় করার জন্য বেশি উতলা হয়ে থাকে, তখনও এখনও। বিয়েতে আর প্রতিবাদ করিনি, কিন্তু একটা মেয়ে ঘুরে এসে বাসা বাঁধল বুকে। সজল মনে বিয়েটাও ঘটে গেল। শুভদৃষ্টির সময় দিবানাথের দিকে তাকায়নি, তাকানোর ইচ্ছেও হয়নি। তবু নিজের অজান্তেই সপ্তপদীর সময় কি করে যেন চোখ পড়ে গেল। দেখলাম চন্দন চর্চিত হয়েও লোকটির চেহারা ছবির থেকে ঢের নিরেশ। উচ্চতা মাঝারিও নয়, মেটেই বলা যায়। উজ্জ্বল আলোতেও কালো রং কেমন খসখস করছে। ঝাঁটার মতো বিশ্রী গোঁপও আছে একটা। এই মানুষটার সঙ্গে সারা জীবন থাকবো আমি? এক বিছানায় শোবো? এই পুরুষের সন্তান ধারণ করতে হবে আমাকে? বাষট্টিও জমল না। আমার কয়েকজন সখী হাসি মশকরার চেষ্টা চালিয়েছিল। কেতকী আদিরসাত্মক গানও ধরেছিল একটা, কিন্তু আমার স্বামীটি এমন গোমরা নিষ্প্রাণ মুখে বসেছিলেন যে কেতকীরা আর বেশি দূর এগোতে সাহস পায়নি। ফুলশয্যার রাতে দিবানাথের রূপ বদলে গেল। দরজা বন্ধ হতেই গোমরা ভাব উধাও। রুক্ষ স্বরটিতে ছুনছুন গানের কলি, কানাকেষ্টর গান। ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে! ফুলশয্যার উপযুক্তই গানই বটে। সঙ্গীত চর্চা করতে করতে আমাকে নিরীক্ষণ করছিলেন দিবানাথ। আমি কচি খুকিটি নই, কি কি হবে এখন আমার জানা। দুদিনেই বিয়েটাকে ভবিতব্য বলে মেনে নিয়েছি। তবুও আমার গলা শুকিয়ে আসছিল।
এক সময় গান থামিয়ে দিবানাথ বিছানায় এসে বললেন, তোমার নামটি ভারী সুন্দর, বসুন্ধরা। আমি চুপ, আড়ষ্ট। তিনি আবার বললেন, বসুন্ধরা মানে তো পৃথিবী, তাই না? এরকম বোকা প্রশ্নের কোনো মানে হয়? তিনি আমার কাঁধে হাত রাখলেন, হাতটি কাঁপছিল। বললেন, বসুন্ধরার নাম ডাকার পক্ষে ভালো না, ছোট করার অসুবিধে আছে। বসুও কেমন যেন ধরাও ভালো শোনায় না। জড়সড় বসে থাকতে থাকতে এবার আমার হাসি পেল। কাঁধ ধরে দিবানাথ একটু কাছে টানলেন আমাকে। আচ্ছা, আমি যদি তোমাকে খুকি বলে ডাকি, তোমাদের বাড়ির মতো? বাইরে সানাই বাজছিল এক টানা। নবতখানা বানিয়ে গোটা রাত সানাই বাদনের বন্দোবস্ত করেছেন আমার স্বামী। বন্ধ দরজা ভেদ করে সানাইয়ের সুর আছাড়ি পিছাড়ি খাচ্ছিল ঘরে। আলো বেশি নেই, বিশাল কক্ষে একটি মাত্র বেড ল্যাম্প জ্বলছে। আলো আঁধারে সানাইয়ের সুর অন্ধকারকেও বেশি প্রকট করে তুলেছিল যেন। আমি ঝট করে বলে উঠলাম, আপনি আমাকে খুকি বলে ডাকবেন কেন? কেন, ডাকটা কি খারাপ? বলেই বিভিন্ন ভঙ্গিমায় বিচিত্র স্বরে খুকি শব্দটি উচ্চারণ করলেন দিবানাথ। আমার রাগ হয়ে গেল। না, আপনি আমাকে খুকি বলে ডাকবেন না। মুশকিল হলো, কি বলে ডাকি তাহলে? তুমি আমার থেকে এত ছোট। যা খুশি ডাকুন, কিন্তু খুকি নয়, পুরো নাম ধরে ডাকতে পারেন। আমার স্বরে বোধহয় ঈষৎ তেজ ছিল, যাতে কিছুটা অপ্রতিভ হয়ে পড়লেন দিবানাথ। কাঁধ থেকে হাত সরিয়ে বিছানা ছেড়ে জানলায় গিয়ে দাঁড়ালেন। বেশিক্ষণ থাকলেন না সেখানে, আবার ফিরে এসেছেন বিছানায়। আমার হাতে হাত নাড়ানাড়ি করছেন। মিনমুখী বালা গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, আমাকে তোমার পছন্দ হয়নি না? সত্যি বলতে পারলে কি ভালোই যে হতো। পছন্দ না হলেও উপায় নেই, হে আমার সঙ্গেই ঘর করতে হবে। মনে মনে বললাম, জানি। তোমাকে কিন্তু পুরো সংসারটারই দায়িত্ব নিতে হবে। বিয়ের ভিড় কাটলে সব কিছু বুঝে শুনে নাও। শুনেছ তো, রোজগারপাতি আমি খারাপ করি না। সবই এখন থেকে তোমার জিম্মায় থাকবে, আমিও। বলেই প্রস্তুতির অবকাশ না দিয়েই একটি চুম্বন সারলেন দিবানাথ। পুরুষের চুম্বন যে এত স্বাধীন কোষ্টে হতে পারে আমার ধারণাই ছিল না। হায় ফরাসি প্রেমিক! সংকোচ আর বিরক্তিমাখা মুখে আমি যখন পরবর্তী আক্রমণের অপেক্ষায়, দিবানাথ বললেন, খাঁ সাহেব, সানাইটা দারুণ বাজাচ্ছেন। আমি অনেক কষ্টে হাসার চেষ্টা করলাম, হাসি ঠিক ফুটল না। দিবানাথ বললেন, এক রাতে 200 টাকা নিচ্ছে, ভালো বাজাবে নাই বা কেন? কি রাগ বাজাচ্ছে বোঝো, দরবারি কানাড়া। আপনি ভুল করছেন, কাহা তো চুপ করে থাকা যায়। বলেই ফেললাম, ওটা মালকোষ না, দরবারি কানাড়া। একটু যেন দমে গেলেন আমার স্বামী। আমি শান্তভাবে বললাম, আমি মালকোষ চিনি। দরবারির সঙ্গে মালকোষের তফাৎ হলো মালকোষের ক্ষেত্রে। চুপ, একদম চুপ। চাপা স্বরে হঠাৎই হিসিস করে উঠলেন দিবানাথ, আমার সঙ্গে তুমি তর্ক করো না, ওটা দরবারি কানাড়াই। মানুষটার আকস্মিক রুদ্রমূর্তিতে ভ্যাবাচাকা খেয়ে গেছি আমি, তবু গোঁ ছাড়িনি। ওটা মালকোষ না, দরবারি কানাড়া। বাজি রাখবেন? কথাটা বেরিয়ে গেল মুখ থেকে। ছোট্ট থেকেই এই আমার একটা বিটকেল নেশা। দোদলা আসবে কি না তাই নিয়ে মার সঙ্গে বাজি ধরি।
কাপড় কাচার লোকটা সপ্তাহে কটা কাপড় ফাটাবে তাই নিয়ে বাবার সঙ্গে বাজি হয়। এছাড়া দাদা তো আছেই, যে কোনো ছুতোয় বাজির লড়াই চলতেই থাকে ভাই বোনে। বৃষ্টি, রোদ্দুর, শিল্পা, কবিতার লাইন, পরীক্ষার রেজাল্ট কী নিয়ে নয়। আর মজার ব্যাপার, আজ পর্যন্ত বাজিতে আমি হারিও নি। বাবা ঠাট্টার ছলে বলতেন, মেয়ের আমার বাজি লগ্নে জন্ম। দিবানাথের যেন জেদ চেপে গেল, বললেন, রাখবো বাজি, হেরে যাবেন কিন্তু। দেখা যাক। আধো অন্ধকারে দিবানাথের কালো কুচকুচে মণি দুটো জ্বলছিল। হারলে কি দিতে হবে? দুম করে বলে বসলাম, আজ রাতে আমার পাশে শোবেন না, ছোবেনও না আমাকে। বাজি। দিবানাথের নাকের পাটা ফুলছিল। আর যদি তুমি হারো? বলুন, আপনি কি চান? দিবানাথ কথা বললেন না, দরজা খুলে বেরিয়ে গেছেন। মিনিট কয়েক পরে ফিরে এসে নিঃসাড়ে খিল তুললেন। এক পা করে এগোলেন আমার দিকে। ক্রূর চোখে দেখছেন, যেন অন্যায়ভাবে তাকে ঠকিয়ে দিয়েছি আমি। হিংস্র দৃষ্টি সরালেন একসময়। ঘরে বেতের সোফা ছিল, সেখানে আধশোয়া হয়ে কাটিয়ে দিলেন রাত। ঘুমননি। তার আগুনের হলকার মতো নিঃশ্বাস অঘ্রাণের রাতকেও তপ্ত করে তুলেছিল। জয় তৃপ্তি স্থায়ী হলো না। পরের রাত্রেই আমাকে অধিকার করলেন দিবানাথ। আমাদের সম্পর্কে একটা শনি ঢুকে গেল। দিবানাথ ছিলেন আমার শ্বশুরমশাইয়ের একমাত্র সন্তান। একমাত্র সন্তান হওয়ার সুখ যেমন আছে, বিপদও কম নেই। এদের কামনায় কোনো লাগাম থাকে না। অনেক সময় তা সৃষ্টি ছাড়া পর্যায়ে চলে যায়। আমার শ্বশুরমশাই হরনাথ তার বিয়ের পর জ্ঞাতিগোষ্ঠীর শরিকি বাড়ি ছেড়ে পৃথক হয়ে আসেন। নিজের ভাগটি বুঝে নিয়ে ভবানীপুরে একটা দোতলা বাড়ি তৈরি করেন তিনি। সেই বাড়িতেই আমাদের বাস। দিবানাথের জন্মের বছরখানেকের মধ্যেই হরনাথের স্ত্রী বিয়োগ হয়, কিন্তু তিনি আর বিয়ে করেননি। কেন যে করেননি? করলে হয়তো দু একটা ভাই বোন থাকতো দিবানাথের। নিদেন পক্ষে সংসারে একটা নারীর ছোঁয়া থাকলে দিবানাথের মধ্যে নিষ্ঠুরতা হয়তো কিছু কম থাকতো। হয়তো বা কিছু সুকুমার বৃত্তির বিকাশও হতে পারত তার হৃদয়ে। দিবানাথের নিষ্ঠুরতা ছিল ভিন্ন গোত্রের। শারীরিক নিগ্রহ তো দূরস্থান। কোনো দিন আমাকে একটা কটু কথাও বলেননি তিনি। সত্যি বলতে কি, তার নিষ্ঠুরতাকে ভালোবাসা বলে ভ্রম হওয়াও বিচিত্র নয়। কি করে যে বোঝায় সে কথা! হতো কি, রাস্তার গ্যাস বাতি জ্বলতে না জ্বলতেই হাওড়ার কারখানা থেকে সোজা বাড়ি ফিরতেন দিবানাথ, মরিস মাইনার হাঁকিয়ে। গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার আগেই পৌঁছে গেছেন দোতলায়। আমাকে একবার চোখের দেখা দেখে তবেই তার স্বস্তি। যেন বা আমি এক অলীক মায়াবিনী। সকালে ছিলাম, বিকালে মিলিয়ে যাব মহাশূন্যে। বাড়ির ঝি চাকর কি ভাবছে পরোয়া নেই। শয্যাশায়ী বাবার পাশে দুদণ্ড গিয়ে বসবেন তা নয়, ঠায় বসে আছেন আমার সামনে, বসেই আছেন। আমারও তখন কাজ একটাই, পাথরের মূর্তি হয়ে শুধু বসে থাকা। কোনো আছিলায় উঠতে গেলেও ঘোর বিপদ। প্রথম প্রথম বুঝিনি, হয়তোবা পানের বাটা আনতে গেছি। পরের দিন শ্যামার মা বরখাস্ত হয়ে গেল। জলখাবারে দেরি হচ্ছে দেখে রান্নাঘরে ঢুকেছি, ঠাকুরের চাকরি খতম। অতএব কী করা যায়? বসে থাকো, বসে থাকো, বসে থাকো নিস্তব্ধ, নির্বাক। আমার সঙ্গে তার তেমন বা কথাই হতো কই? কোন দিনই বা ছিল? পুরুষের মুগ্ধ দৃষ্টির সামনে বসে থাকতে মেয়েদের খারাপ লাগে না।
পুরুষের চোখই তো মেয়েদের আসল আয়না। হোক সে আয়না আমার স্বামীর মতো চ্যাতলা পড়া, কিন্তু আয়নার সামনেই বা কতক্ষণ আর স্থাণুবৎ বসে থাকতে পারে মানুষ? আমার হাঁপ ধরছিল। বিয়ে 6-7 মাসেই নিঃশ্বাস বন্ধ হবার দশা। মনে হতো জলের ভেতর আমাকে ডুবিয়ে মাথাটি চেপে আছেন দিবানাথ, আর আমি প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করছি নিজেকে, পারছি না। আর আমার কষ্ট ছটফটানি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন আমার স্বামী। তখনই আমার পুরনো ভুতুরে শখটা জাগার দিয়ে উঠল লেখার। যা প্রাণ চায় লিখব, যা মনে আসে লিখব। এও তো এক ধরনের অর্গল মুক্তি। ভেতরের কথাগুলো যদি প্রাণ পায়, তাহলে তো আমি হাঁপ ছেড়ে বাঁচতে পারি। একদিন বসেই গেলাম কালি কলম নিয়ে। কাগজে ফুটে উঠল এক অন্ধ মেয়ের কাহিনী। মেয়েটা শুধু স্পর্শ দিয়ে সমস্ত রকম রং অনুভব করতে পারে। লিখতে লিখতে আমি তন্ময়। ফিরলেন দিবানাথ। মিনিট কয়েক বুঝি উসখুস করলেন আরাম কেদারায়, তারপর উঠে এসে পেছনে দাঁড়িয়েছেন। একটু বিরক্ত স্বরেই জিজ্ঞাসা করলেন, কি করছো? চেয়ার থেকে উঠলাম না, মুখ ঘোরালামও না। লিখছি। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কি লিখছ? গল্প। দিবানাথের যেন সামান্য কৌতূহল হলো। ঝুঁকে পড়ে দেখলেন লেখাটা। 2-4 লাইন পড়ে তার আগ্রহ উবে গেল। বললেন, আমি এসেছি। ঠোঁটের কোণে বিদ্রূপ খেলে গেল আমার। দেখছি তো, আর তাই তো নড়িনি এখান থেকে। তুমি বসে বসে আমাকে দেখো, আমি লিখব। পরের দিন লেখার কাগজগুলো পেলাম না, কলমটাও না। সারা দুপুর তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও নেই। নিমাইকে ডেকে নতুন কাগজ কলম কিনে আনালাম। আবার লিখছি অন্ধ মেয়ের কাহিনী। দিবানাথ সেদিন ফিরে ঠাট্টা জুড়লেন, তোমার গল্প শেষ হলো? কি করে হবে, কাগজ কলমটাই যে হারিয়ে গেল। দিবানাথ হাসছেন ফিক ফিক। এ বাড়ির লোকজন লেখাপড়ার মর্যাদা বোঝে না, ওসব ছেড়েই দাও। আর সারাক্ষণ তোমার সামনে সঙের মতো বসে থাকি, তাই তো? থাকো না, ক্ষতি কি? দোহাই তোমার, আমাকে একটা কাজ নিয়ে থাকতে দাও। স্বামী খেটে খুঁটে ফিরলে তার সেবা যত্ন করাও বউয়ের কাজ। তুমি তো আমার সেবা নাও না, তার জন্য তোমার ঠাকুর চাকর আছে। কথাটা বলার সঙ্গে সঙ্গে যেন গুমোট নেবে এলো। মাথার ওপর 4 ডানার পাখা ঘুরছে, তবু যেন বাতাস স্থির। কেউ যেন টুটি টিপে রেখেছে হাওয়ার। পরদিন আবার কাগজ কলম নিরুদ্দেশ। আমি আর খুঁজলাম না, জানি খুঁজে লাভ নেই। নিতাইকে দিয়ে আবার আনিয়ে নিয়েছি কাগজ কলম। আবার লিখছি এক অন্ধ মেয়ের কাহিনী। দিবানাথ সেদিন খানিকটা ক্ষুব্ধ, যদিও তার স্বরটি নিচুতারেই বাঁধা। তোমার এই এক গল্প লেখা কি চিরকাল চলবে? শেষ করতে না দিলে তো চলবেই। সরাসরি দিবানাথের দিকে তাকালাম। দিবানাথ এবার একটু মিয়ে গেলেন, হাসলেন আলতো। শিশুরা দোষ করে ধরা পড়ে গেলে যেমনটি হাসে, ঠিক তেমনটি। সময় নিয়ে বললেন, লিখছ ভালো, কিন্তু এসব ছাইপাঁশ লিখে লাভ কি? তুমি বুঝবে না। যেমন আমাকে ঘটের মতো বসিয়ে রাখাটা আমি বুঝি না। কথা বলতে আবার সময় নিলেন দিবানাথ। বললেন, নিজে লিখবে, নিজেই পড়বে, এত পরিশ্রমের কি দরকার? লাইব্রেরি থেকে ভালো ভালো বই এনে দেব, দুপুরে পড়ো। কথাটা হয়তো দিবানাথ ভেবে বলেননি, কিন্তু কোথায় যেন বিঁধল আমাকে। বললাম,
আমার লেখা আমি একা পড়ব কেন? আরও অনেকে পড়বে। তুমি কি বাড়িতে আসর বসাবে নাকি? ওসব আমি পছন্দ করি না। আসর বসাবো না, কাগজে পাঠাবো, ছাপা হবে, লোকে পড়বে। তোমার লেখা ছাপা? লোকে? শব্দহীন হাসিতে আমার স্বামীর মুখ কেমন ভেঙে চুরে যাচ্ছিল। তুমি কি পাগল? মনে মনে বললাম, হতে পারলে বোধহয় ভালোই হতো। মুখে বললাম, তোমার কি ধারণা আমার লেখা ছাপার যোগ্য নয়? হাসি থেমে গেল। হঠাৎই মনে হলো দিবানাথ যেন হাসছিলেন না, হাসির ভান করছিলেন এতক্ষণ। মনের কোনো গোপন কথা লুকিয়ে রাখছিলেন হাসিতে। নিরাশ স্বরে বললেন, তোমার কি সন্দেহ আছে কোনো মুখ্য তোমার লেখা পুঁজবে? বাবার আদর পেয়ে তোমার মাথা বিগড়ে গেছে। এ কথাগুলো যেন মনের কথা নয়, আমাকে আঘাত করার জন্য বলা। অপমানে সম্মিত হারালাম আমি। বলে উঠলাম, বাজি, যদি আমার লেখা পূর্বাশায় ছাপা হয়? সন্দিগ্ধ চোখে আমাকে দেখছিলেন দিবানাথ। বোধহয় ফুলশয্যার স্মৃতিটা কাঁটা ফোটাচ্ছিল বুকে। আমি একদম সামনে গিয়ে দাঁড়ালাম। বাজি ধরতে ভয় পাচ্ছ? কিসের ভয়? আমি ভয়টয় পাই না। তাহলে বলো, যদি গল্পটা ছাপা হয় তুমি আর আমাকে লিখতে বাধা দেবে না? ওই নোংরা কাগজ লুকোনোর খেলা খেলবে না? দিবানাথ সরে গেলেন, ঘরে পায়চারি করলেন খানিকক্ষণ। নিজের কুকর্মের জন্য একটুও ছায়া নেই তার মুখে। একটু পরে বললেন, যদি ছাপা না হয় তাহলে কি হবে জানো? জীবনে কখনো আর কাগজ কলম ধরতে পারবে না তুমি। রাজি? বেশ, রাজি। সত্যি 2-3 দিন আর বাধা এলো না। গল্পটা মনের মতো করে লিখে নিজেই ডাকে পাঠিয়ে দিলাম পূর্বাশায়। এখন ফলাফলের প্রতীক্ষা। দিন যায়, দিন যায়, উত্তর আর আসে না। ভেতর থেকে এক গভীর অবসাদ ছেয়ে ফেলছিল আমাকে। বাজিতে না গিয়ে দিবানাথকে হাতে পায়ে ধরে বোঝালেই কি ভালো হতো? লেখার সময় কল্পনাতেও যেটুকু আকাশ দেখতে পেয়েছিলাম তাও কি মুছে গেল চোখ থেকে? এমন সময় আমার শ্বশুরমশাই মারা গেলেন। আগেই মস্তিষ্কের রক্তক্ষরণে অসাড় ছিলেন তিনি। দোতলার এক কোণে জীবন মৃতের মতো বেঁচেছিলেন। সন্ন্যাস রোগ তার প্রাণটুকু হরণ করে নিল। আমার সঙ্গে শ্বশুরমশাইয়ের তেমন কোনো নৈকট্য গড়ে ওঠেনি। তার মৃত্যুও তাই তেমনভাবে ছুঁতে পারল না আমাকে। শ্রাদ্ধ শান্তি চুকে গেছে। দিবানাথ এমনিতেই স্বল্পভাষী, কথাবার্তা আরও কমে গেছে তাঁর। এ বাড়িতে এসে অবধি বাবার ওপর তার তেমন টান দেখিনি, তবু যেন খানিকটা মনমরা দেখা যায় তাকে। মাসখানেক পর একদিন দাদা এলো বাড়িতে। খুশিতে চকচক করছে দাদার মুখ। হ্যাঁ রে খুকি, তুই পূর্বাশা পত্রিকায় লেখা পাঠিয়েছিলি নাকি? আমার রক্ত ঝনঝন কেঁপে উঠল। হ্যাঁ, কেন? জেনেও না জানার ভান করা হচ্ছে? হ্যাঁ, তোর লেখা তো বেরিয়ে গেছে গত সংখ্যার আগের সংখ্যায়। ভাবিস বিয়ে দিয়ে পর করে দিয়েছি, তোর কোনো খবর রাখি না? তুই একটা অন্ধ মেয়েকে নিয়ে ওরকম দারুণ গল্প লিখলি কী করে? আমার বন্ধুদেরও পড়িয়েছি। ওরকম গল্প লেখা কি চারটিখানি কথা? আরও কী সব বলেছিল দাদা, আমার মনে নেই। তবে দাদা চলে যাওয়ার পর একটা সন্দেহ কুরে কুরে খাচ্ছিল আমাকে।
কাঠের দেরাজে দিবানাথের একটা নিজস্ব কুঠুরি ছিল। অফিসের কাগজপত্র রাখতেন সেখানে। খুলে একটু ঘাঁটাঘাঁটি করতেই যা ভেবেছি তাই। পূর্বাশাটি রয়েছে, পত্রিকার ভাঁজে পূর্বাশার সম্পাদকের চিঠি, আমাকে লেখা। মাস চারেক আগে আপনার সুলিখিত গল্পটি আমাদের চমৎকৃত করিয়াছে। আগামী সংখ্যায় রচনাটি প্রকাশিত হইবে। আপনার স্বামী আমাদের দপ্তরে লেখাটির খোঁজ করিতে আসিয়াছিলেন। তাহাকে পূর্বেই সংবাদটি জানাইয়াছিলাম। আশা করি তাহার হস্তে প্রেরিত কিঞ্চিৎ সম্মান মূল্যটিও আপনি ইতিমধ্যে পাইয়াছেন। পূর্বাশার পাঠকমণ্ডলী আপনাকে আবার পাইতে ইচ্ছুক। আপনি আরও গল্প পাঠাইলে ব্যথিত হইব। চিঠি পড়ে এক অদ্ভুত শিহরণ জাগল শরীরে। একদিকে মুক্তির অপার পুলক, অন্যদিকে এক তীব্র বিমমিষা। শিকল ছিঁড়ে গেছে আমার, তবু শরীর জুড়ে কেন এই তিতকুটে স্বাদ? আমি আমার স্বামীকে ঘৃণা করতে শুরু করলাম।